আসসালামু আলাইকুম। রাজকণ্ঠের মণিমালায় আপনাকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত স্বামী উপন্যাসের কাহিনী সংক্ষেপ। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সৌদামিনী। নামটা তার বাবার দেয়া, যে বাবা তার 1 বছর বয়সী মারা যায়। সৌদামিনী দেখতে অত্যন্ত সুন্দরী, 19 বছর বয়স। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের কাছেই বড় হয়। 1 বছরের মেয়েকে নিয়ে তার মা বাপের বাড়ি চলে এসেছিলেন। তার মামার কোনো ছেলেপুলে না থাকায় সৌদামিনীর আদর যত্নের কোনো কমতি ছিল না। তার মামা ছিল ঘোর নাস্তিক, ঠাকুর দেবতা কিছুতেই মানতেন না। এই সুবাদে বাড়িতে কখনো কোনো পূজা অর্চনাও হতো না। মামার আশীর্বাদে সৌদামিনীর বিভিন্ন ইংরেজি বাংলা বই নিয়মিতই পড়া হতো। তবু তার মা লুকিয়ে লুকিয়ে কিছু পূজাপাঠ করত বটে। সৌদামিনীর বয়স 12 হলেই তার মা বিয়ের জন্য পাত্র দেখতে চাইলে তার মামা হেসে উড়িয়ে দিত। সাহেবদের মেয়ের মতো বয়স করে বিয়ে দেওয়ার ইচ্ছা তার। তাদের বাড়ির পাশেই জমিদার বিপিন মজুমদারের বাড়ি। এই মজুমদার বংশ যেমন ধনী তেমন দুর্দান্ত। গায়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না। নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর। নরেন কলকাতায় বিয়ে পড়ত, তবে ছুটিতে বাড়িতে আসলে সৌদামিনীর মামার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আসতো। আর মাঝে মাঝেই তাদের সেই আলোচনায় যোগ দিত সৌদামিনী। বইটই সেও কিছু পড়েছে। কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত, তবু তাদের তর্কের কোনো মীমাংসা হতো না। সৌদামিনীর পড়ার গভীরতা দেখে নরেনও অবাক হয়ে যেত। একদিন বিকেলে বর্ষায় সৌদামিনী বাগানে যায় বকুল ফুল কুড়াতে। ফুল বড় ভালোবাসত সে, কিন্তু হঠাৎ বৃষ্টি নামলে সৌদামিনী ছুটে মালীদের চালার নিচে আশ্রয় নেয়। এমন সময় সেখানে নরেন এসে পড়ে। নরেন বেশ রোমান্টিকভাবে সৌদামিনীর রূপের প্রশংসা করে। সৌদামিনী লজ্জা পায়, তবে তার ভালোও লাগে। কথার এক পর্যায়ে নরেনকে সে তুমি সম্বোধন করে। নরেনও বেশ খুশি হয়। এরপরে বৃষ্টি থামলে নরেনও সৌদামিনীর সাথে তার বাড়ি পর্যন্ত আসে। পথে একটা জলমগ্ন নালা পড়লে সৌদামিনী থমকে দাঁড়ায়। হঠাৎ নরেন তাকে কোলে তুলে নেয়। ভয়ে সৌদামিনী তার গলা জড়িয়ে ধরে। নালা পার হয়ে কোল থেকে নামানোর সময় সৌদামিনীর ঠোঁটে একটা চুমু এঁকে দেয়। লজ্জায় সৌদামিনীর ঠোঁট দুটো জ্বলতে থাকে। এরপরে সে বাড়িতে চলে যায়। এরপরে নরেন অনেক দিন আর কলকাতায় যায়নি। রোজই তাদের দেখা হতে লাগলো। মাঝে মাঝে নরেন তাকে আড়ালে ডেকে নিয়ে রসিকতাও করত। আস্তে আস্তে সৌদামিনীর মনে স্থায়ী আসন গেড়ে নেয় নরেন। এদিকে মামার নাকের ডগায় যে কি ঘটছে তা তিনি একটুও টের পেলেন না। কিন্তু মায়ের চোখ ফাঁকি দেয়া অত সোজা না। সৌদামিনীর মা ঠিকই সন্দেহ করে। নরেন জমিদারের ছেলে, আর সৌদামিনী সামান্য তার মামার বাড়ির আশ্রিতা। তাদের দুজনের মধ্যে সামাজিক বাধা যে কত বড় তা মা ঠিকই জানতেন। এদিকে মজুমদারদের ঐশ্বর্যের চেহারাও সৌদামিনীকে টানত। সবকিছু মিলে একটা কেমন কেমন অবস্থা। এর মাসখানেক পরে হঠাৎ একদিন সৌদামিনীর বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। ছেলেটির বয়স 30। চিতোর গ্রামের রাধা বিনোদ মুখুজ্জের ছেলে ঘনশ্যাম। তার বাবা নেই, তবে মা আছেন। ছোট্ট 2টি ভাই। এক ভাইয়ের বিয়ে হয়েছে, আর এক ভাই এখনো পড়ছে। সংসারের দায়িত্ব ঘনশ্যামের কাঁধেই। এন্ট্রান্স পাশ করেই রোজগারে নেমেছে, তবে রোজগার ভালোই করে। 7 বছর আগে একবার বিয়ে করেছিল, কিন্তু 1 মাসের মধ্যেই বউ মারা যায়। এর 7 বছর পরে আবার এই বিয়ের চেষ্টা। এসব শুনে সৌদামিনীর গা জ্বালা করতে লাগলো, কিন্তু তার মা বেজায় খুশি। মামা প্রথমে রাজি ছিল না, কিন্তু নিজে খোঁজখবর নেয়ার পরে তিনিও বিয়ের পক্ষে মত দিয়ে দিলেন। সৌদামিনী যেন অথই জলে পড়ল। এর কয়েকদিন পরে নরেন তার কাছে এসে বলে, আমাকে ছেড়ে তুই সত্যিই চলে যাবি? নরেন ঝরঝর করে কাঁদতে লাগলো।
এরপরে তাদের দুজনের মধ্যে বেশ আবেগঘন একটা মুহূর্ত কাটে। এর কয়েকদিন পরে হঠাৎ তার মামা মারা যায়। তখন তাদের মাথার উপরে আর কোনো আশ্রয় থাকে না। ততদিনে সৌদামিনীর বয়স 16 বছর পার হয়ে যায়। বিয়ের জন্য এটা যথেষ্ট বেশি। চেহারা দেখে আরও বেশি মনে হয়। এরপর একদিন হঠাৎ সৌদামিনীর বিয়ের লগ্ন উপস্থিত হয়। ওদিকে কয়েকদিন ধরে নরেনেরও কোনো খোঁজ নাই। সৌদামিনীর বিয়ে সম্পন্ন হলো ঘনশ্যামের সাথে। যাবার সময় পালকির ফাঁক দিয়ে বারবার তাকিয়ে নরেনকে খুঁজতে লাগলো। তার মনে হতে লাগলো যে এখনই বুঝি নরেন এসে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। অন্তত যাবার সময় একবার যদি দেখা যেত, কিন্তু কিছুই হলো না। সৌদামিনী শ্বশুরবাড়ি চলে গেল। এখন ঘনশ্যাম তার স্বামী, আর সে তার স্বামীর ধর্মপত্নী। শ্বশুরবাড়িতে শ্বশুর নেই, বিধবা শাশুড়ি, 2 ছেলে আর 1 বিধবা মেয়ে। মেজ ছেলের বউ থাকে ওই বাড়িতে, কিন্তু সৌদামিনীর সংসার বা স্বামীতে কোনো আগ্রহ নেই। ঘরে স্বামীর সাথে এক বিছানায় শোয় না পর্যন্ত, মাদুর পেতে মেঝেতে শোয়। এখনও তার অন্তরে নরেনের বসবাস। অন্য কারো সাথে এক বিছানায় কোনোভাবেই শেষ হতে পারবে না। আর এই ব্যাপারটা কিভাবে যেন বাড়ির কারোরই অগোচর রইল না। অদ্ভুতভাবে তার স্বামীও এই নিয়ে কখনোই কিছু বলেনি, এমনকি মনে মনে রাগও করেনি। শুধু একদিন হেসে বলেছিল, ঘরে আরেকটা খাট এনে বিছানাটা বড় করে নিলে কি শুতে পারো না? শুধু একটাই চিন্তা তার, বাড়ির অন্যরা যেন না জানে। কিন্তু সৌদামিনীর তা নিয়ে কোনো কিছুই আসে যায় না। যেখানে তার কোনো মন নাই, সেখানে কি হয় আর না হয় তাতে কি বা আসে যায়। বাড়িতে একটা অদ্ভুত ব্যাপার ছিল। সংসারের সমস্ত খরচ বড় ছেলেই বহন করত। মেজ ছেলে যদিও 40 টাকা বেতনে একটা চাকরি করত, কিন্তু কখনো সংসারে কোনো টাকা দিত না। অথচ বাড়িতে তার যত্ন আত্মীর কোনো সীমা ছিল না। সবাই তার প্রয়োজন মেটাবার জন্য ছোটাছুটি করত। কিন্তু সৌদামিনীর স্বামীর টাকায় সংসার চললেও তার প্রয়োজন মেটানোর কোনো চিন্তা কারো ছিল না। অনেক সময় বাড়িতে এসে খাবারও পেত না, তবু তার মুখে হাসি লেগেই থাকত। কারো বিরুদ্ধে যেন কোনো অভিযোগ নাই। যদিও স্বামীর প্রতি সৌদামিনীর কোনো মায়া ছিল না, তবু এসব দৃশ্য দেখে তার গা জ্বলে যেতে লাগলো। একদিন সইতে না পেরে শাশুড়িকে কথাও শুনিয়ে দিয়েছিল। একবার তো ছোটোখাটো একটা ঝগড়াও করেছিল। সৌদামিনীর হঠাৎ এমন আচরণে সবাই অবাক হয়েছিল। সেদিন স্বামীর অনাস্তিকের জন্য সেও না খেয়ে থেকেছিল। ব্যাপারটা জেনে ঘনশ্যাম হয়তো মনে মনে খুশিই হয়েছিল। ঘনশ্যাম গভীরভাবে ভগবানে বিশ্বাস করত। এদিকে সৌদামিনীর এই বিষয়ে তেমন কোনো আগ্রহই ছিল না। ব্যাপারটা ঘনশ্যামের ভালো না লাগলেও সে তেমন কিছু বলল না। শুধু এটুকু বলল যে সৌদামিনী যেন তার মায়ের সাথে কখনো তর্ক না করে। এভাবে কয়েকটি ঘটনাতে সৌদামিনীর সাথে বাড়ির অন্য সদস্যদের সম্পর্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। শাশুড়ি তো বলেই দিয়েছে, এমন বউয়ের সাথে এক ঘরে থাকতে সে পারবে না। ওদিকে তার স্বামীও মাঝে মাঝে চেষ্টা করে স্ত্রীর মন জয় করতে, কিন্তু কোনোভাবেই তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয় না। কিছুদিন পরে একদিন হঠাৎ সৌদামিনীর শ্বশুরবাড়িতে নরেন গিয়ে উপস্থিত হয়। নরেন তার দেবরের বন্ধু। স্বীকার করতে নাকি এখানে এসেছে। তার স্বামী এসে বলল যে তোমাদের এলাকার নরেনবাবু এসেছে, তার আদর যত্নের ভার তোমাকেই নিতে হবে। শুনে সৌদামিনীর লজ্জা যেন আরও বেড়ে গেল। অনেক দিন পরে সেদিন নরেনকে দেখতে পায় সে, কিন্তু নরেনকে দেখে তার ভালো লাগার থেকে খারাপ লাগাটাই বেশি হয়। লজ্জা ঘৃণা আরও বেড়ে যায়। ভাবে কিভাবে যে ওই শরীরটাকে একদিন ছুঁয়েছিল। মনে মনে ভাবে যে মানুষটার শয়তানির অন্ত নেই, দুঃসাহসেরও কম নেই। আজকে নরেনকে বড় বেহায়া মনে হয়। সৌদামিনী এতদিন ভেবেছিল যে সে মনে হয় নরেনকেই ভালোবাসে, কিন্তু আজ নরেনকে দেখে তার সে ভুল ভেঙে যায়। দূরত্ব বজায় রাখতে রাখতেই কবে যে তার স্বামী তার সমস্ত মন জুড়ে বসে গিয়েছিল তার টেরও পায়নি। তার স্বামীর ক্ষমা করার ক্ষমতা দেখে সে আশ্চর্য হয়। আস্তে আস্তে জানতে পারে যে সে যেমন বুদ্ধিমান তেমন দৃঢ়।
ভেতরে ভেতরে তার স্ত্রীকে যে কত ভালোবেসেছিল তা বলে প্রকাশ করা যাবে না। আজ এসব ভাবতে ভাবতেই স্বামীর প্রতি সৌদামিনীর বেশ মায়া হতে লাগলো। সেদিন নির্জন দুপুরে ঘরের জানালা থেকে হঠাৎ নরেন সৌদামিনীর আঁচল চেপে ধরল। নরেন বলে যে সে জানতে পেরেছে সৌদামিনী এখনো তারই আছে, সে তার স্বামীর সাথে এক বিছানায় ঘুমায় না, সে খবরও নরেনের কাছে আছে। বাড়ির দাসী মুক্তি আসলে নরেনের পাঠানো লোক, নরেনের হুকুমেই সে এ বাড়িতে আছে, আর তার মাধ্যমেই সব খবর নরেন পেয়ে থাকে। এরপরে নরেন বেশ আবেগঘন ভাষায় প্রেম নিবেদন করে আর সৌদামিনীকে তার সাথে নিয়ে যেতে চায়। সৌদামিনীর হাতটা চেপে ধরে নরেন, কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। তাদের এসব কথোপকথন শুনে ফেলে সৌদামিনীর শাশুড়ি। সৌদামিনীর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। শাশুড়ি হঠাৎ বলে উঠল, বলি বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকে বেশ ভালো হতো। সৌদামিনী কোনো জবাব দিতে পারল না। শাশুড়ি যেন এতদিনে বুঝতে পারল যে কেন সৌদামিনী এতদিন মাদুর পেতে মাটিতে ঘুমাতো। বউয়ের এত বড় অপরাধ ধরতে পেরে মনে মনে যেন একটু খুশিই হলো। এরপরে নরেন কাউকে কিছু না বলে সেই বাড়ি থেকে চলে যায়। সৌদামিনী ভেবেছিল তার স্বামী এসব শুনে কি একটা কাণ্ড ঘটাবে, কিন্তু অদ্ভুতভাবে তিনি কিছুই বললেন না। সৌদামিনীর সাথে একটা কথাও বললেন না। পরের দিন শাশুড়ির আদেশে সৌদামিনীর রান্নাঘরে যাওয়া বন্ধ। সংসারে কোনো কাজ করার অধিকার নাই তার আর। বাড়ি শুদ্ধ, সকলের মুখে ঘোর অন্ধকার, শুধু তার স্বামীর মুখে কোনো বিকার নাই। ওই ঘরের মধ্যে ওভাবেই সৌদামিনীর দিন কাটতে লাগলো। 7 দিন কেটে গেল, সৌদামিনীর স্বামী তার সাথে একটা কথাও বলেনি। এর থেকে যেন কঠিন কোনো দণ্ড দিলেও ভালো হতো, এ যেন নির্বিচার দণ্ড। এর কয়েকদিন পরে হঠাৎ সেই দাসীর কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছিল নরেন। ব্যাপারটা সৌদামিনীর কাছে চরম বিরক্তিকর মনে হলো, তবু চিঠিতে বেশ আবেগঘন ভাষায় প্রেম নিবেদন ছিল। সৌদামিনী চিঠিটা একবার পরে ছিঁড়ে পুকুরে ফেলে দিল। হঠাৎ খবর আসে যে সৌদামিনীর মায়ের বাড়িতে আগুন লেগে সব পুড়ে গেছে, রান্নাঘরটা বাদে আর কিছুই অবশিষ্ট নেই। ঘনশ্যাম নিজের টাকা পাঠিয়ে সেই বাড়ি মেরামতের ব্যবস্থা করেছিল। এত কিছুর পরেও দায়িত্ব থেকে একটু অবহেলা নাই তার, কিন্তু সৌদামিনীর সাথে তার সম্পর্কটা একদমই ভালো যাচ্ছে না। একদিন রাতে ঘরে একা ঘুমিয়েছিল সৌদামিনী। হঠাৎ রাত 2টোর সময় নরেন জানালায় এসে বলে, এখনই বেরিয়ে এসো, আমি তোমাকে নিতে এসেছি। হতবম্বের মতো সৌদামিনী কোনো কিছু চিন্তা না করে নরেনের গাড়িতে গিয়ে বসে। কলকাতার বউবাজারে একটা ছোট্ট বাড়িতে নিয়ে যায় তাকে। বাসায় একজন দাসী ছাড়া আর কেউই ছিল না। তাকে রেখেই নরেন কোথায় যেন চলে যায়। পরের দিন নরেন সৌদামিনীর জন্য জামা কাপড় কিনে নিয়ে আসে। এদিকে সৌদামিনীর কান্না থামছে না। বলে, তার পায়ের উপর আমাকে তুমি ফেলে দিয়ে এসো নরেনদা, আমার কপালে যা হয় হোক, আমার স্বামীকে না দেখতে পেলে আমি মরে যাব। নরেন বলে, আমি রেখে আসলেই কি, তিনি কি আর তোমাকে নেবেন? সৌদামিনী বলে, ঘরে নেবে না সে জানি, কিন্তু তিনি আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নাই। তুমি আমাকে দয়া করে তার পায়ের তলায় রেখে এসো নরেনদা। এই বলে কান্না শুরু করলো। নরেন বলল, সে কখনো তোমাকে নেবে না, তখন কোথায় যাবে? সৌদামিনী কান্না শুরু করল। নরেন উঠে বলল, শুধু নিজের কথাই ভাবছো, আমার কথা একটু ভাবলে না? এই বলে নরেন সৌদামিনীকে ঘরে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল। রাগে দুঃখে সৌদামিনী মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। দাসী এসে বলল, বাবু তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে। এরপরে সৌদামিনী অনেক দিন পর ভগবানকে ডাকতে শুরু করলো। তার কাছে একটা উপায় ভিক্ষা চাইল, কিন্তু কোনো কাজ হলো না। আর এভাবে 7 দিন কেটে গেল। দাসী জানালা দিয়ে খাবার দিয়ে যায়, খেয়ে না খেয়ে সৌদামিনীর দিন কাটে। সারা দিন কাটতে থাকে।
আর তার স্বামীর কথা ভাবে। সে কি করছে, কি খাচ্ছে, বাসায় তাকে কে খাবার দিচ্ছে, কে দিচ্ছে না, এসব। 7 দিন পর হঠাৎ নরেন এসে দরজা খুলল। এই 7 দিনে সে একবারও এদিকে আসেনি। এসে বুঝতে পারল যে সৌদামিনী তাকে একটুও ভালোবাসে না। এতদিনে তার স্বামীকে হয়তো সে ভালোবেসে ফেলেছে। নরেনের সাথে দাসী মুক্ত এসেছে। তার কাছে শুনল যে ঘনশ্যাম এবারের ঠিকানা জানে, যে কোনো সময় সে তাকে নিতে আসতে পারে। সৌদামিনী কোনো কথা বলল না, চোখ বুজে শুয়ে পড়ল। রাত 10টার দিকে মুক্ত জানালো যে বাবু এসেছেন। সৌদামিনী তড়িঘড়ি করে উঠে দেখল যে দোরগোড়ায় তার স্বামী দাঁড়ানো। আস্তে আস্তে ভিতরে ঢুকে ঘনশ্যাম বলল, তোমাকে কিছুই বলতে হবে না, আমি জানি, সবই জানি, তুমি আমারই আছো, বাড়ি চলো। সৌদামিনী মনে মনে বলল, ভগবান, এ তো যদি দিলে, তবে আরও একটু দাও। ওই 2 পায়ে মাথা রাখবার সময়টুকু পর্যন্ত আমাকে সচেতন রাখো। আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।